আসসালামু আলাইকুম মেধাবী জনগণ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছ 21-22 সেশনের রিটেন যে প্রশ্ন আসছে ফিজিক্সের, সেই প্রশ্নগুলো আমরা কি করব, সলভ করব। ঠিক আছে, তো আমাদের যে ধারাবাহিক সিরিজ এই রিটেন প্রশ্ন সলভ, এই রিটেন প্রশ্ন সলভে এর আগে আমরা 23-24, 22-23 কোশ্চেন সলভ করছি। আজকে আমরা সলভ করব 21-22। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 5 বছর ধরে আমাদের রিটেন প্রশ্ন হয়, আমি সবগুলা সেশনেরই প্রশ্ন কি করব, সলভ করে দিব। তো তোমরা অবশ্যই এই প্রত্যেকটা ক্লাস দেখবা এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে অবশ্যই কি করবা, সাজেস্ট করবা। কারণ কি, এই কোশ্চেনগুলো যখন তুমি ডিটেলসে সমাধান শিখবা তখন কিন্তু অন্য অন্য প্রশ্নেও তোমার কি হবে বলতো, কিভাবে সলভ করতে হবে, কতটুকু জায়গা পাবা এবং সেই জায়গার মধ্যে কতটুকু তুমি স্কিপ করবা বা কয় লাইন গ্যাপ দিয়ে লিখবা, সবকিছু কিন্তু আমি এই ভিডিওগুলোতে আলোচনা করে থাকি প্রশ্ন ধরে ধরে। তো দেখো, এই যে 21-22 সেশনের প্রথম যে প্রশ্নটা, সেটা কি, একটি বস্তু এ বিস্তারে সরল সন্ধিত গতিতে স্পন্দিত হচ্ছে। ওকে, বস্তুটি কোন অবস্থানের জন্য এর গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে? বোঝার চেষ্টা করো, কি বলছে, গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে। যে গতিটা পাবা সেই গতিটা সর্বোচ্চ গতির কি হবে, অর্ধেক হবে। এবং বিভব শক্তি মোট শক্তির কি হবে, অর্ধেক হবে। কোন অবস্থানের জন্য বলছে, ঠিক আছে, কোন অবস্থানের জন্য। তাহলে ভাইয়া এটা আমরা কিভাবে করবো, একটু খেয়াল করে দেখো। এটা আমাদের করতে হবে, দুইটা জিনিস আমাকে চাইছে। কয়টা জিনিস চাইছে? দুইটা জিনিস চাইছে টোটাল। ঠিক আছে, কয়টা জিনিস চাইছে এখানে? টোটালি আমাকে দুইটা জিনিস চাইছে। তাহলে দুইটা জিনিস আমরা কিভাবে বের করবো, একটু খেয়াল করে দেখো। প্রথম যে শর্তটা বলছে, বলছে কি, এর গতি সর্বোচ্চ কি হবে বলতো, সর্বোচ্চ গতির অর্ধেক। গতি সর্বোচ্চ গতির কি হবে, অর্ধেক হবে। তাহলে আমাদের কি হবে, এর গতি সর্বোচ্চ গতির অর্ধেক কোন অবস্থানের জন্য, মানে আমাকে এক্স বের করতে হবে দুই ক্ষেত্রেই। তাহলে ভাইয়া আমাদের ধরে নেই যে গতিটা পাবো সেই গতিটা কি হবে বলতো, ভি ম্যাক্স, আমাদের সর্বোচ্চ গতির কত, অর্ধেক। তার মানে কি ভি ম্যাক্স বাই কত, 2। ঠিক আছে, এটা আমরা জানি। এখন এই ভি মানে কি তোমরা জানো, যে এক্স অবস্থানের জন্য ভি ম্যাক্স, ভি ইজ ইকুয়াল টু কত, ভি ইজ ইকুয়াল টু ওমেগা, ঠিক আছে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স অবস্থানের জন্য, কোন অবস্থানের জন্য, এক্স অবস্থানের জন্য। ওকে, আর আমাকে যদি কোণ থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্য একটা সূত্র হইতো। ওকে, তো দেখো যে ভি ম্যাক্স মানে কি, ভি ম্যাক্স মানে আমরা জানি ওমেগা এ বাই কত, 2। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে ওমেগা ওমেগা কাটা যায়, তাহলে এই ওমেগা কাটা গেল। কাটা গেলে তখন আমরা কি হবে, উভয় পাশে যদি আমি স্কোয়ার করে দেই তাহলে কি পাবো, এ পাশে পাবো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে কি পাবো বলতো, স্কোয়ার করে দিলে এখানে এ স্কোয়ার বাই কত, 4। কারণ টোটালটা স্কোয়ার করলে এ স্কোয়ার, 2 কে স্কোয়ার করলে 4, তাহলে এ স্কোয়ার বাই 4। এখন এটাকে এ পাশে নিয়ে আসো, এটাকে ওই পাশে নাও, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই কত, 4 ইজ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার। তুমি এই লাইন লিখলেও চলবে, না লিখলেও চলবে, একবার তুমি করে দিতে পারতা। তাহলে কত হবে, লসাগু করলে 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত হবে বলতো, 3 এ স্কোয়ার বাই কত, 4। সো ভাই এখানে আমি যদি লিখি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, আবার সাইড চেঞ্জ করলাম, যেহেতু আমাকে এক্স বের করতে হবে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 3 এ স্কোয়ার বাই কত, 4। তাহলে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কত, আমার প্লাস মাইনাস, যেহেতু আমাদের কি হবে, এটা আমার কি বলতো, প্লাস এ হইতে পারে মাইনাস এ হইতে পারে। সো এই জন্য আমার কি প্লাস মাইনাস কত বলতো, √3 বাই কত হবে, 4 2a, তাই না? কারণ এখানে যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে √3 থাকে, এটাকে স্কোয়ার করলে, সরি, এটাকে যদি আমি রুট করে দিই তাহলে কত, 3 কে রুট করলে √3 থাকে, আর 4 কে রুট করলে কত, 2 হয়, আর এই স্কোয়ার কে রুট করলে কত হয়, a হয়। তাহলে মানে আমাদের x ইজ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস √3/2a। এই পজিশনগুলো অর্থাৎ +3/2a পজিশনের জন্য আমার কি হবে, এই শর্ত হবে, এবং মাইনাস √3/2a পজিশনের জন্য কি হবে, এই শর্তটা পালন করবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কি পাইলাম, এক্স পাইলাম কোন অবস্থানের জন্য। সো আমাদের এক্স কিন্তু পেয়ে গেছি। আবার দেখো, এটা 1 নাম্বার শর্ত, গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে, তাহলে 1 নাম্বার শর্ত বের করলাম। এখন 2 নাম্বারের ক্ষেত্রে, এটা হলো আমাদের কি 1 নাম্বার। 2 নাম্বারের ক্ষেত্রে কি বলছে, যে এর বিভব শক্তি মোট শক্তির অর্ধেক। তাহলে ভাই বিভব শক্তি মানে ইপি ইজ ইকুয়াল টু কত বলতো, E/2, এটাই তো আমাকে বলছে, তাই না? তাহলে ইপি মানে কি জানো, ইপি ইজ ইকুয়াল টু আমরা জানি সরল সন্ধিত গতির বিভব শক্তি কত, হাফ কে এক্স স্কোয়ার। আর ই কত, আমাদের কিন্তু এই যে রিটেন কোশ্চেনগুলো পারার জন্য কিন্তু আমাকে প্রত্যেকটা অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমার মাথায় থাকতে হবে। সূত্র পারবা না ফিজিক্সে তুমি কিছুই পারবা না, রিটেন তো প্রশ্নই ওঠে না। আর ই কত বলতো, হাফ কে এ স্কোয়ার বাই কত, 2। তাহলে একটু খেয়াল করে দেখো, এখান থেকে কি কাটাকাটি যায়, এখান থেকে যায় হলো হাফ কে কাটা যায়, এখান থেকেও কি হাফ কে কাটা যায়। ঠিক আছে, তাহলে কাটা গেলে তাহলে এখানে কি থাকে বলতো, এখানে থাকতেছে আমাদের কত, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এ স্কোয়ার বাই 2। তাহলে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কত, আবার একই রকম ভাবে প্লাস মাইনাস এ বাই কত, √2। তাহলে আমাদের দুই পজিশনের জন্য আমাদের কি এক্স বের করতে হবে। হ্যাঁ,
একটা শর্ত কি, আমাদের বেগ হবে কত, সর্বোচ্চ বেগের অর্ধেক, আর একটা কি আমাকে কি বলছে, বিভব শক্তি হবে মোট শক্তির অর্ধেক। সো এখান থেকে আমাদের এটাই হবে অ্যান্সার। ওকে, তো এই দুটো জিনিস আমরা পারলাম। এখন দেখো আমাকে পরবর্তী যে কোশ্চেনটা, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো কি বলছে, একটি কণার মোট আপেক্ষিক শক্তি হলো 10 জুল। মোট আপেক্ষিক শক্তি কত, মোট আপেক্ষিক শক্তি হলো 10 জুল দেওয়া আছে। ওকে, এবং এর আপেক্ষিক ভরবেগ দেওয়া আছে কত, 10 জুল বাই কত, সি। আমাকে নিচে কিন্তু সি আছে, খেয়াল করে দেখো, যেখানে সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ। এই টাইপের কোশ্চেন কিন্তু গত ক্লাসে আমি করেছি। জুল পার সি স্কয়ার এককে কণাটির স্থির বা নিশ্চল ভরের মান কত, মানে এম নট চেয়েছে। তো এম নট চেয়েছে, আমাকে দেখো পি দেওয়া আছে, ই দেওয়া আছে। তাহলে আমরা জানি, আমরা কি জানি ভাইয়া, ই ইজ ইকুয়াল টু, যখন আমাকে ভরবেগ দেওয়া থাকে, ভরবেগের সাথে ইর যে সূত্রটা কি বলতো, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কত আমাদের এম নট স্কোয়ার সি টু দ্য পাওয়ার কত 4। তোমরা এটা জানো, ঠিক আছে, এটা জানো কিনা বলো। অর্থাৎ এম নট সি স্কোয়ার বাই স্কোয়ার ছিল, তার মানে এম নট স্কোয়ার সি টু দ্য পাওয়ার কত 4, এটার উপর কি হবে বলতো, রুট হবে। তো ই ইজ ইকুয়াল টু কত, এটা কিন্তু আমরা জানি, এটা হলো আমাদের সূত্র, এটা ইর সাথে এই সূত্রটা আমরা জানি। এখন দেখো আমাদের দরকার হলো এম নট বের করা দরকার, তার মানে কি আমার উভয় পাশে স্কোয়ার করতে হবে ভাই। তাহলে উভয় পাশে যদি স্কোয়ার করে দাও তাহলে কি হবে, স্কোয়ার করে দিলে ই স্কোয়ার। আমরা কিন্তু একবারে ডিরেক্টলি স্কোয়ার লিখতে পারতাম, ই স্কোয়ার তুমি এই লাইন না লিখে লাইন লিখবা, কারণ আমাদের জায়গা তো লিমিটেড থাকবে। তাহলে কি হবে, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কত এম নট স্কোয়ার সি টু দ্য পাওয়ার কত 4। ওকে, এখন দেখো আমি এটাকে এই পাশে নিলাম, জাস্ট এটাকে তুমি সাইড চেঞ্জ করো, তাহলে কি হবে, ই স্কোয়ার মাইনাস কত পি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এম নট স্কোয়ার সি টু দ্য পাওয়ার কত 4। তাহলে এখান থেকে কি আমরা এই লাইনটা লিখতে পারি কিনা একটু খেয়াল করে দেখো তো, এই লাইন লেখা যায় কিনা। আচ্ছা, এখানে মানটা বসায় দিই, ই স্কোয়ার মানে কি বলতো, ই স্কোয়ার মানে কত আমাদের, ই কত 8 বাই কত, তাহলে কত হবে, ই হলো আমাদের কত ভরবেগ, ই কি আমাদের ভরবেগ। তাহলে ভরবেগ যদি, সরি, ই হলো আমাদের শক্তি, ই হলো আমাদের শক্তি, সেটা কত 10, তাহলে কত 10 স্কোয়ার, আর পি আমাদের ভরবেগ কত 8 বাই সি তার হোল স্কোয়ার, 8 বাই সি তার হোল স্কোয়ার, 8 বাই সি তার হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এম নট স্কোয়ার সি টু দ্য পাওয়ার কত 4। এখন ভাই এম নট যদি আমি বের করি একবারে, তাহলে কি হবে, তাহলে এম নট যদি বের করো তাহলে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার হয়ে গেলে এখানে কি হয়, এখানে হবে আমাদের কত বলতো 10 স্কোয়ার মাইনাস কত 8 স্কোয়ার বাই কত নিচে কত সি স্কোয়ার ইন্টু এখানে কি সি স্কোয়ার ছিল, আর যেহেতু এম নট স্কোয়ার ছিল এজন্য রুট হয়েছে, যেহেতু আবার এখানে এটার সাথে গুণ ছিল সি টু দ্য পাওয়ার 4, তাহলে এই পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে সি টু দ্য পাওয়ার 4। বোঝার চেষ্টা করো, তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, এই জায়গাটায় সি স্কোয়ার কাটা গেল, তাহলে এখানে আমাদের কি হবে তোমরা একটু খেয়াল করে দেখো তো, এখানে 10 স্কোয়ার মানে কি 100 মাইনাস কত 8 স্কোয়ার কত হবে বলো তো, তাহলে কত 64, 100 থেকে 64 বিয়োগ করলে কত হয় 36, 36 কে রুট করলে কত হবে বলো তো 6 হবে, আর সি টু দ্য পাওয়ার 4 কে রুট করলে কত হবে সি স্কোয়ার হবে। তাহলে সুতরাং আমরা একবারে লিখতে পারি এম নট ইজ ইকুয়াল টু কত 6 বাই কত সি স্কোয়ার। আবার কি হবে বলতো, এই যে চলে আসছে, ঠিক আছে, অ্যান্সার চলে আসছে কিনা বলো, অ্যান্সারটা কি চলে আসছে, অ্যান্সারটা আমাদের কি চলে আসছে। সো আমরা এটাকে কি বলতে পারি, যেহেতু সি স্কোয়ার আসছে, সো আমাদের এখানে লিখতে পারি কি 6 জুল, মানে উপরে তো আমাদের জুল আছে তাই না, এখানে কিন্তু জুল আছে তাই না, জুল, তো 6 জুল জুল পার কি সি স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার 6 জুল পার সি স্কোয়ার। ওকে, তো আবার আমি বলতেছি ভাইয়া, এটা হলো আমাদের সূত্র, যখন ভরবেগ থাকবে, আপেক্ষিক ভরবেগ থাকবে এবং নিশ্চল ভর থাকবে, তো এটা আমাদের সূত্র। তো এই সূত্রের ক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের এম নট বের করবো, তো আমাকে উভয় পাশে আমি স্কোয়ার করে দিলাম, দেন জাস্ট আমি কি করছি ক্যালকুলেশন করছি, এটাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, আবার এটা যদি বের করি এটার সাথে গুণ আছে, তাহলে এই পাশে এসে কি ভাগ হয়ে গেছে, আমি এক লাইন গ্যাপ দিচ্ছি, ঠিক আছে, দেন মানগুলো বসায় দিচ্ছি। এইখানে পির মান কি বলতো, এই যে সবাই যেটা ভুল করবে সেটা হলো এখানে পির মান হলো এই যে ভাইয়া নিচে যে সি আছে না, এই সিটা অনেকে ধরে না, এখানে কিন্তু সিটা ধরতে হবে, কারণ সি কিন্তু সি না, সি আলোর বেগ, তার একটা মান আছে, সো এখানে আমার কিন্তু সি ধরতে হবে, আবারও বলছি সিটা কিন্তু ধরতে হবে। সো এখানে এই 8 বাই সি তার হোল স্কোয়ার, পি মানে কি 8 বাই সি, ওকে, তাহলে 8 বাই সি তার হোল স্কোয়ার মান বসাই দিলে সি স্কোয়ার কাটা, এই 10 মানে কত 164, তাহলে 100 মাইনাস 64 কত 36, 36 কে রুট করলে কত হয় 6, আর নিচে কত ছিল রুট অফ সি টু দ্য পাওয়ার 4, এটাকে যদি আমি রুট করি তাহলে কত হবে সি স্কোয়ার হবে। সো আমাদের কত 6 জুল পার সি স্কোয়ার, আমাকে জুল পার সি স্কোয়ার এককেই বের করতে বলছে। ওকে, তার মানে কত মান কত 6। ওকে, পরবর্তী কোশ্চেনে আসো, কি বলছে, গ্যাসের গতি তত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপ সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, আদর্শ গ্যাসের চাপের যে সমীকরণ সেটা পিভি ইজ ইকুয়াল টু কত রো ভি স্কোয়ার
বাই 3, যেখানে রো হলো গ্যাসের ঘনত্ব, ভি স্কয়ার অণুর গড় বর্গ বেগ নির্দেশ করে। ভালো কথা, দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি ই ইজ ইকুয়াল টু কত? অণুর গড় গতিশক্তি ইজ ইকুয়াল টু আমাদের 3/2 কেটি। আমরা এটা গড় গতিশক্তি এটা কিন্তু আমাকে জানি, বাট এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। এটা কি করতে হবে? একটু প্রমাণ করে ভাইয়া দেখাইতে হবে, প্রমাণ করে দেখাইতে হবে। আচ্ছা, প্রমাণ করে আমরা একটু দেখাই, সমস্যা নেই। তো প্রমাণ করে দেখাই। ওকে, তো দেখো আমাকে কি দেওয়া আছে, আমাকে এখানে প্রমাণ করতে হবে। আমাকে দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু কত? রো ভি স্কোয়ার বাই কত বলতো? 3। তাহলে ভাইয়া আমরা জানি রো ইজ ইকুয়াল টু কত বলতো? রো ইজ ইকুয়াল টু কত? রো ইজ ইকুয়াল টু এম বাই কত? ভি। রো ইজ ইকুয়াল টু কত? এম বাই ভি। সো আমাদের রো মানে ঘনত্ব, তার মানে আমাদের টোটাল যে ভর, ঠিক আছে, সবগুলো অণু মিলে যে ভর, সেটা কত দিলাম? এম। এম বাই কত? আমি একবার লিখতেছি ভি। খেয়াল করে দেখো, রো ইজ ইকুয়াল টু কত? এম বাই ভি। এম মানে কি আমাদের তাহলে বলতো? এন সংখ্যক যদি অণু থাকে আর প্রতিটা অণুর ভর যদি ছোট হাতের এম হয়, তাহলে আমার কি হয় বলতো? এন এম না? এন এম বাই কত? ভি। অর্থাৎ এই বড় হাতের এম মানে কি? টোটাল ম্যাস। তাহলে টোটাল ম্যাস মানে কি বলতো? আমাদের যতগুলো অণু থাকবে সবগুলো অণুর ভরকে অণুর সংখ্যা দ্বারা গুণ করলেই কিন্তু আমি টোটাল ম্যাস পাই। তাহলে রো ইজ ইকুয়াল টু কত? এন এম বাই কত? ভি। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমি মানটা বসায় দেই পি এর ক্ষেত্রে, তাহলে পি ইজ ইকুয়াল টু কত? পি ইজ ইকুয়াল টু আমাদের কি হবে? রো মানে কি? এন এম, এন, এটা ধরো 1 নাম্বার, তাহলে 1 নাম্বার থেকে আমি কি পাই? 1 নাম্বার থেকে পাই রো মানে কত? এন এম বাই ভি ইন্টু কত? ভি স্কোয়ার বাই কত? 3। ঠিক আছে, এই ভিটা কি আমাদের বলতো? এই ভিটা কিন্তু আমাদের টোটাল আয়তন। এই ভিটা কি আমাদের টোটাল আয়তন। আর এই ভি স্কোয়ার কি ছিল বলতো? এই ভি স্কোয়ার হলো গড় বর্গ বেগ। ঠিক আছে, সো আমাদের এটা হলো আয়তন, এটা কি ভি। আবার এটা কাটাকাটি করো না, কিন্তু বোঝার চেষ্টা করো। এটা হলো বেগ আর এটা কি বলতো? আয়তন। কারণ রো ইজ ইকুয়াল টু কত? এম বাই ভি। এই ভিটা কি বলতো? বড় হাতের ভি, যেটা কি? আয়তন, টোটাল আয়তন। ওকে, সো ভাইয়া এখানে দেখো, খেয়াল করে পি ভি ইজ ইকুয়াল টু কি পাচ্ছ? আমি এভাবে লিখতে পারি না? 1/3 আমাদের কি হবে বলতো? এন এম। এন এম মানে কি বলতো? এম ভি স্কোয়ার। এটা লিখতে পারি কিনা বলো? আমরা কিন্তু এটা লিখতে পারি। ওকে, এটা আমরা লিখতে পারি। ওকে, এখন তোমরা আবার জানো কি বলতো? আমরা আবার জানি যে পিভি ইজ ইকুয়াল টু কত? আর টি, 1 মোলের জন্য, এটা জানি। এখন দেখো, এই যে এটাকে আমি যদি 2 নাম্বার সমীকরণ ধরি আর এটাকে যদি আমি 3 নাম্বার সমীকরণ ধরি, তাহলে আমি 2 আর 3 কম্পেয়ার করলে কি পাই? 2 and 3 থেকে। তোমাদের এত কিন্তু লিখতে হবে না, হ্যাঁ, এই যে আমি জাস্ট বোঝানোর জন্য এত কিছু লিখতেছি সমীকরণ ধরে, কিন্তু যখন তোমরা করবা তখন কিন্তু তোমাদের সমীকরণ ধরে এত কিছু বোঝানোর কিছু নাই, খালি লিখলেই হবে। তো পিবি ইজ ইকুয়াল টু আর টি, আবার কি বলতো? এটা। সো আমাদের এখানে কি হবে বলতো? পিবি ইজ ইকুয়াল টু কি বলতো? আর টি। সো ভাই এখানে কি হবে? 1/3 এম সি এম ভি স্কোয়ার। দেখো পিবি ইজ ইকুয়াল টু কত? আর টি। তাহলে আমি এই যে এখানে পিবি আর এখানকার পিবি কি সেম? এখানকার পিবি আর এখানকার পিবি কি বলতো? সেম না? তাহলে আমরা কি লিখতে পারি? 1/3 কি লিখতে পারি বলতো? আমরা লিখতে পারি যে আচ্ছা, এখানে লিখতে পারি যে 1/3 এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? আর টি। ওকে, এখন দেখো এখানে কি লেখা যায়। এখানে আমি কি করলাম, ধরো এখানে একটু আমাদের কি করতে হবে, তোমরা যারা প্রমাণ করছো, এই অধ্যায় পড়ছো, তারা জানো। এখানে আমি উপরে 2 নিলাম, 2/3, তার মানে এখানে কি করতে হবে? 1/2 দিতে হবে। সো দেখো 1/3 যেটা আছে, এই 2 আর এই 2 কাটাকাটি করলে তার মানে 1/3 থাকে না? থাকে। এখানে আমাদের শক্তি আনার জন্য আমি এটা করলাম। তুমি বলতে পারো কেন করলাম? কারণ কি আমার শক্তি আনতে হবে। আর টি, এই যে হাফ এম বি স্কোয়ার মানে কি বলতো? শক্তি না? সো আমরা কি লিখতে পারি? 2/3 ইন্টু ই, ই ইজ ইকুয়াল টু কত? হাফ এম বি স্কোয়ার কত? আর টি। সো ভাই এখানে ই ইজ ইকুয়াল টু কত? 3/2, 3 উপরে গেল 3/2 কি? আর টি। বুঝতে পারছো? তাহলে আমার মোট শক্তি, আর মোট শক্তি কি হবে বলতো? 3/2 আর টি। এটা কি মোট শক্তি? এটা কি আমাদের? এটা হলো মোট শক্তি, মোট শক্তি। তাহলে মোট শক্তি কত এটা? তাহলে ভাই আমাদের কি হবে? ধরো এন সংখ্যক আমাদের যদি মোল থাকে, ও এন সংখ্যক পরমাণু থাকে, তাহলে আমার এই অণুর আমার গড় গতি শক্তি কি হবে? গড় শক্তি, গড় শক্তি আমাদের ই বার ইজ ইকুয়াল টু কত? ই বাই কত? এন না? ই বাই কত? এন। তাহলে ই বাই এন যদি হয়, তাহলে এখানে কি লেখা যায়? বা ই বার ইজ ইকুয়াল টু কত? ই মানে কি বলতো? 3/2, 3/2 আমাদের আর, আমি নিচে কি দিলাম? এন। ঠিক আছে, নাম্বার অফ কি? অ্যাভোগাড্রো আর কি, যেটা, ঠিক আছে, নাম্বার অফ এ আর টি।
তো এটা মানে কি বলতো, আর বাই এন মানে কি কে না, সো আমরা কি লিখতে পারি 3/2 কে টি। তো আমাকে এটি প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের গড় শক্তি কত হবে বলতো, গড় গতিশক্তি কত হবে 3/2 কেটি। ওকে, বুঝতে পারছো? তাহলে আমাদের কি কাজ করতে হবে ভাইয়া, আগে যে সমীকরণ আছে এখান থেকে তুমি কি ঘনত্ব বের করবা, রো ইজ ইকুয়াল টু কত, টোটাল ম্যাস বাই টোটাল ভলিউম। তাহলে টোটাল ম্যাস মানে কি, আমাদের এখানে যতগুলো অণু থাকবে সবগুলো অণুর ভরকে সবগুলো অণুর সংখ্যা দ্বারা কি গুণ করলেই আমার কি পাই, টোটাল ম্যাস পাই। আর ভি আমাদের কি টোটাল আয়তন। তাহলে এন এম, আমাদের একটা অণুর ভর যদি হয় এম আর অণুর সংখ্যা যদি এন হয় তাহলে কি এন এম বাই কত ভি। এখন এই যে এই রোর মানটা আমি এই সমীকরণে বসাই দেবো, যেটা তোমাকে অলরেডি দেওয়াই আছে, আর প্যারানোর কিছু নাই। যদি এটা যদি না দেওয়া থাকতো তাহলে কিন্তু আরেকটু কষ্ট হইতো, তার মানে এটা মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, তারপর দেখো এখানে মানগুলো বসায় দিছি, দেন আবার আমরা কি জানি, তাহলে পিবি পাইছি, এখানে পিবি ইজ ইকুয়াল টু কত 1/3 এম ভি স্কয়ার। ওকে, তো এখানে পিবি ইজ ইকুয়াল টু কত আর টি। তো এই দুইটা কম্পেয়ার করে আমি এটা পাইছি, এখান থেকে জাস্ট আমার ই শক্তি আনতে হবে, মোট শক্তি আনার জন্য আমি এখানে কি করছি, উপরে 2 নিছি, নিচে কি 1/2 দিছি, 1/2 করতে হয়েছে। সো আমাদের উপরে 2 নিছি, নিচেও কি 2 নিছি। সো তার মানে কত 2/3 ইন্টু কত 1/2, আমাদের এই যে হাফ এম বি স্কয়ার হয়ে গেলো এখানে, দেন আমরা ই লিখতে পারলাম। তাহলে ইজ ইকুয়াল টু কত, 3 উপরে চলে গেলো, 2 নিচে আসলো, 3/2 আর টি। এটা কি মোট শক্তি। এখন এই মোট শক্তি আমাকে পাইছে, আমাকে কিন্তু মোট শক্তি চাই না, আমাকে চাইছে কি গড় গতি শক্তি চাইছে। তো মোট গতি শক্তি হলো এটা। তাহলে আমাদের একটা অণুর আমাদের এন সংখ্যক, তো একটা পরমাণুর মধ্যে কি আমাদের যে গ্যাসের মধ্যে কি এন সংখ্যক কি আছে বলতো, এন সংখ্যক কি আছে আমাদের এন সংখ্যক আমাদের গ্যাস আছে, পরমাণু বা অণু আছে। তো এটাকে আবার কি গড় গতি শক্তি বের করতে হলে কি করতে হবে বলতো, মোট শক্তিকে এই যে নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা কি ভাগ করলেই হয়ে গেল। নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা ভাগ করে দিলাম, দেন আর বাই এন এ মানে কি বলতো কেটি, কে, আর বাই এন এ মানে কি কে। সো আমাদের কি হবে 3/2 কেটি, 3/2 কি কেটি। ওকে, সো আমাদের এটাই প্রমাণ করতে বলছে। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং এখানে দেখো, এখানে এখানে লিখে দিবা। সুতরাং আমাদের কি, সুতরাং কি বলতো, সুতরাং সুতরাং ই বার ইজ ইকুয়াল টু কত 3/2 কে টি। ওকে, 3/2 কে টি। তো আমরা এটা কিন্তু পেয়ে গেলাম, এটা কিন্তু আমরা কি পেয়ে গেলাম। ওকে, 3/2 কে টি। ওকে, তারপরে দেখো 4 নম্বরের কোশ্চেন কি বলছে, বলছে কি 2 কিলোওয়াট, 2 কিলোওয়াট এর একটি বৈদ্যুতিক কেটলি, দুই কি বলছে, একটি বৈদ্যুতিক কেটলি আমাদের 1 কেজি ভরে, এখানে হলো একটু ভুল লিখছে, এখানে 1 কেজি ভরের। হ্যাঁ, এখানে আমাদের মিস্টেক হয়েছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। দেখো এখানে কি হবে, এখানে হবে হলো আমাদের কি বলতো 1 কেজি ভরের, কয় কেজি ভরের 1 কেজি ভরের। ওকে, 1 কেজি ভরের আমি লিখে দিচ্ছি, 1 কেজি ভরের পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে কি করে বলতো উন্নতি করে। তাহলে 30 ডিগ্রি থেকে কোথায় নেয়, 100 ডিগ্রিতে নেয়। হ্যাঁ, তো তারপর কি বলছে, যদি পারিপার্শ্বিক কোনো শক্তির অপচয় না হয় তাহলে কেটলি থেকে পানিতে সঞ্চালিত শক্তির পরিমাণ কত। সঞ্চালিত শক্তির পরিমাণ মানে আমার কি শক্তি হয়েছে বলতো, অবশ্যই এখানে যে তাপমাত্রা, আমার কি তাপমাত্রা সঞ্চালিত হয়েছে, তাপমাত্রা সরি তাপ সঞ্চালিত হয়েছে, তার মানে এটা আমার কি বলতো তাপ এক প্রকার শক্তি। সো এবং তাপমাত্রা বৃদ্ধিতে কত সময় লাগবে, এই তাপমাত্রা যে বৃদ্ধি পাবে সেই সময়টা কত লাগবে সেটা আমাকে বের করতে বলছে। ওকে, একটু আমরা করার চেষ্টা করি। দেখো কিভাবে করবা তুমি, খুবই সিম্পলি আমরা করতে পারি অঙ্কটা, এত জটিল করার কিছু নাই, জটিল ভাবারও কিছু নাই, একদম সহজভাবে আমরা করে দেবো। হ্যাঁ, দেখো এখানে একদম সহজ আমরা করতে পারি কিভাবে, আগে প্রথমে হলো আমাদের কি বের করা দরকার, কিউ বের করা দরকার, কি বের করা দরকার, কিউ বের করা দরকার, কিউ বের করা দরকার। হ্যাঁ, কিউ বের করা দরকার। তো কিউ আমরা কিভাবে বের করবো খেয়াল করে দেখো, কিউ মানে কি, আমাকে তাপ কতটুকু তাপ আমাদের কি হয়েছে বলতো সঞ্চালিত হয়েছে সেটাই তো আমাকে বের করতে বলছে। শক্তি কতটুকু শক্তি সঞ্চালিত হয়েছে মানে কি তাপ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত এম এস ডেল থিটা। তো এম দেখো আমাদের কত 1, এস কত আমাদের কি আছে বলতো পানি, তাহলে পানির এস হলো আমাকে অলরেডি দেওয়াও আছে 4200 ইন্টু ডেল থিটা। ডেল থিটা কত হবে বলতো আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি আমি এখানে 100 লিখবো না, এখানে কেলভিনে নিতে হবে। তাহলে কত হবে বলতো 273 প্লাস 100 কত 373। সো তুমি একবারে করবা মাইনাস 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 273 এর সাথে 30 যোগ করলে কত হয় বলতো 273 প্লাস 30 মানে কত হবে 303। ঠিক আছে, এটা হয় না বলতো, এটা হয় কি না, এটা আমাদের কিন্তু হয়। সো আমাদের এখানে কি হবে বলতো, এখানে আলটিমেটলি আমাদের হয় কত 4200 ইন্টু কত 373 মাইনাস 300 কত এটা। ঠিক আছে, এখন দেখো এখানে খেয়াল করে দেখো যে আমাদের কত হবে, আমরা যদি এখানে এভাবে করি ধরো 42 ইন্টু কত বলতো 10 স্কোয়ার ইন্টু কত 7 ইন্টু কত 10, এভাবে আমরা করতে পারি না একটু ভেঙে ভেঙে। তাহলে কত হবে 7 দ্বারা 42কে আমি গুণ করলে হয়ে যাচ্ছে।
তাহলে এখানে আমি কত পাবো 10 কিউব, ঠিক আছে 10 কিউব। আর 7 দুগুণে কত বলো তো 14, হাতে আছে আমার কত 1, 4 7 28 আর 1 কত 29, তার মানে কত 294 ইন্টু কত এত জুল, ঠিক আছে। এটা আমাদের কি কিউ, এটা আমাদের একটা অ্যান্সার, কত পরিমাণ তাপ সঞ্চালিত হবে, ঠিক আছে। এটা আমাদের কি অ্যান্সার। হ্যাঁ, তুমি আর এটাকে আরো পয়েন্টে নিতে পারো, বাট আমাদের পরবর্তী অঙ্কের জন্য কিন্তু পয়েন্টে নিলে কিন্তু আমাদের তখন আবার মিলবে না, ঠিক আছে, তখন কিন্তু আমার কি মিলবে না, ঠিক আছে। তো এই জন্য মানে ক্যালকুলেশন করা একটু ঝামেলা হবে। আমাকে বলছে কি কত সময় লাগবে, টি চাইছে ভাই, কি চাইছে টি চাইছে। তোমরা জানো আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত বলো তো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত পিটি না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত পিটি, মানে আমাদের ক্ষমতা ইজ ইকুয়াল টু কত কাজ বাই সময়, মানে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত পিটি বাই ডাব্লিউ, মানে কি বলতো, তোমরা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র জানো, যেটা তাপ সেটাই আমাদের কি কাজ, যেটা তাপ সেটাই আমার কাজ, মানে কিউ ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ, পড়ছো কিনা। সো এটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলতো, কিউ লেখা যায়। তাহলে এখন থেকে বের করতে হবে কি বলতো আমাদের টি, তাহলে টি ইজ ইকুয়াল টু কত কিউ বাই কত পি। এখন কিউ বাই পি যদি হয়, সো মানটা যদি আমরা বসায় দিই ভাইয়া, কিউ এর মান আমি পাইছি কত, কিউ এর মান পাইছি 294 ইন্টু কত 10 কিউব, আর ক্ষমতা আমাকে দেওয়া আছে কত 2 কিলোওয়াট, 2 কিলোওয়াট মানে কি 2 ইন্টু কত 10 কিউব। এখন দেখো ইজিলি আমরা কি করতে পারতেছি, এটা আর এটা কি কাটতে পারতেছি। এখন ভাইয়া 294 কে 2 দ্বারা যদি ভাগ করো কত হবে স্বাভাবিকভাবে, 94 অর্ধেক কত বলো তো, 94 অর্ধেক, এই 94 অর্ধেক কত আমাদের, হ্যাঁ 94 অর্ধেক কত বলো, 94 অর্ধেক কত আমাদের, দেখতেই পাচ্ছ যে 200 কে যদি আমি অর্ধেক করি কত হবে 100, আর 94 মানে আমাদের কত 100 থেকে 6 কম, মানে কি 50-এ 3 কম হবে, মানে 47। সো আমাদের কত হবে 147 সেকেন্ড। সো টি ইজ ইকুয়াল টু কত 147 সেকেন্ড, 147 সেকেন্ড, ঠিক আছে। 147 সেকেন্ডে তোমরা মিনিটেও প্রকাশ করতে পারো, আর অনেকভাবে নিতে পারো। আমার তো এইটা এমসিকিউ না, তো আমাদের যেহেতু রিটেন, তো তুমি যেভাবে আসছে সেভাবে রেখে দিবা। আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারছো, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমাদের কোশ্চেনগুলো ভেঙে ভেঙে করার চেষ্টা করতে হবে, এবং জায়গা যেহেতু কম থাকবে তোমাকে 2-1 লাইন গ্যাপ দিয়ে করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো আশা করি তোমার ক্লাসটি বুঝতে পেরেছো। তো তোমাদের আবারও বলছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমার পেজ এবং গ্রুপের সাথে সংযুক্ত থাকবা। তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রিলেটেড যত ধরনের ফিজিক্সের যত ধরনের তোমার ক্লাস দরকার সবকিছু কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবা, এবং টোটালি ফ্রিতে। আর কি চাও বলো। তো তোমরা একটু কষ্ট করে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকেই এই ক্লাসগুলো শেয়ার করবা, এবং সবাইকেই ক্লাসগুলো দেখতে বলবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা এরপর আগের বছর যে রিটেন প্রশ্ন আসছে সেগুলো সলভ করব। আল্লাহ হাফিজ।